ধরা যাক যে আমাদের গত ভিডিওর মতোই আমাদের একই পথ রয়েছে এবং আমরা এটা হলো y অক্ষ এবং এটা আমার x অক্ষ। তো মনে করি যে এই পথটা অনেকটা এরকম। তো এটা দেখতে মোটামুটি এরকম। তো এটা ঠিক এটাই ছিল আমাদের এই আগের ভিডিওতে। হয়তো একদম একই নাও লাগতে পারে। তো দেখা যাক যে গত ভিডিওতে আমরা কি করছিলাম। তো অনেকটাই আগের ভিডিওর মতো দেখাচ্ছে। এটা একদম কাছাকাছি। তো ধরা যাক যে আমরা ঠিক একই বক্ররেখা নিয়ে কাজ করছি, যেটা ছিল আমাদের আগের ভিডিওতে, এবং তার নাম আমরা দিয়েছিলাম এই বক্ররেখা C। আগের ভিডিওতে আমরা এমন একটি ভেক্টর ক্ষেত্র নিয়ে আলোচনা করেছিলাম যেখানে ভেক্টরগুলো ছিল সব i বরাবর। এবার একটি ভেক্টর ক্ষেত্র নিয়ে বিবেচনা করা যাক যেখানে আমরা সব ভেক্টর নিব j বরাবর তথা উলম্ব বরাবর। তো ধরা যাক যে এই q হলো xy এর একটি ভেক্টর ক্ষেত্র। তো ধরা যাক এটা সমান হচ্ছে এই বড় হাতের q অফ xy গুণ j, এবং আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো যে আমরা একটি বদ্ধ রৈখিক সমাকলন নিব এই c পথ বরাবর q ডট dr এর জন্য। এবং আমরা ইতিমধ্যেই এটা দেখেছি যে dr কে dx গুণ i যোগ dy গুণ j আকারে লেখা যায়। তাহলে আমরা যদি এই দুটোর ডট প্রোডাক্ট নেই, তাহলে এই রৈখিক সমাকলনটা ঠিক এটার সমান হবে যে একটি বদ্ধ রৈখিক সমাকলন এই c পথ বরাবর q ডট dr এর জন্য। যাই হোক, তো q এর কিন্তু কেবল j উপাংশ আছে। ফলে তুমি যদি নাও যে 0i অর্থাৎ 0 গুণ dx সমান 0, তাহলে তুমি পাবে যে q অফ xy গুণ dy। এদের কোনো i উপাংশ ছিল না, ফলে এটা সমান হবে q, এবং আমি আবার একই রঙে ফিরে যাব। তো এটা হবে q অফ xy গুণ dy। তো এটাই হলো ডট প্রোডাক্ট। যেহেতু এর কোনো i উপাংশ ছিল না, সেহেতু এই dx এখানে হারিয়ে গেছে। এখন দেখা যাক যে আমরা অন্য কোনো পরিমাপক t না নিয়ে এই রৈখিক সমাকলনের সমাধান করতে পারি কিনা, ঠিক যেমনটা আমরা আগের ভিডিওতে করেছিলাম। তো আসলে আমরা এটা আসলে ঠিক একই রকম, কেবল এখানে x এর স্থলে y নিয়ে কাজ করছি। তাহলে এখন আমাদের বের করতে হবে যে y এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান কত হবে। তাহলে আমাদের সর্বনিম্ন y এটা এখানে, এবং এটাকে a নাম দেয়া যাক। আর যে সর্বোচ্চ y আমরা পাবো তা লিখছি এখানে, তো এর নাম দেয়া যাক b। আর ঠিক আগের বারের মতোই আমি এবারও একই বক্ররেখার দিক উল্লেখ করতে ভুলে গেছি। আচ্ছা, তো এটার দিকও ঠিক আগের মতোই। তো আমরা এই ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘুরছি, অর্থাৎ এটা একই পথ, একই বক্ররেখা, এবং তাই আমরা একই দিকে যাচ্ছি। এখন আগের ভিডিওতে আমি একে x এর দুটো ফাংশনে ভাগ করেছিলাম, দুটো y যারা কিনা x এর ফাংশন। এবার কিন্তু আমরা কাজ করছি y নিয়ে। তাহলে এবার একে y এর দুটো ফাংশনে ভেঙে ফেলা যাক। তাহলে আমরা এই পথকে দুটো পথে ভাগ করে ফেলি। তো এগুলো হচ্ছে আমাদের এই সীমাস্থ বিন্দু। তো এই পথের নাম দেয়া যাক আর এই পথের এটার নাম দেয়া যাক y। তাহলে এই পথ বরাবর x সমান, আমি আসলে বরং এই পথের নাম দেই এই দ্বিতীয় পথ বা c2। আমরা বলতে পারি যে x সমান হচ্ছে x2 অফ y। তো এটাই হলো সেই পথ। এবার প্রথম পথ, তো এমন কোনো কথা নেই যে এটাই প্রথম পথ। এটা নির্ভর করছে যে তুমি কোথায় শুরু করতে চাও সেখান থেকে। তো তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো। তো আমি এটা ম্যাজেন্টা রং দিয়ে আঁকছি। তো আমি এটাকে বলছি প্রথম পথ, এবং এটাকে আমরা সংজ্ঞায়িত করছি যে x সমান সে x1 অফ y দিয়ে। তো এটা কিছুটা অদ্ভুত যখন তুমি দেখবে যে x হলো y এর একটি ফাংশন, কিন্তু এটা আসলে ঠিক আগের ভিডিওর মতোই, কারণ আমরা আক্ষরিক অর্থে এই x আর y কে অদল বদল করছি। তো এখানে y কে x এর ফাংশন আকারে প্রকাশ করার বদলে আমরা বরং x কে y এর ফাংশন আকারে প্রকাশ করছি। তাহলে এখানে আমাদের আছে এই দুটি বক্ররেখা। তুমি কেবলমাত্র এদেরকে ঘুরিয়ে কল্পনা করলেই বুঝবে যে আমরা ঠিক আগের ভিডিওতে করা কাজগুলোই করছি। কিন্তু তুমি যদি মন দিয়ে দেখো তাহলে বুঝবে যে এই রৈখিক সমাকলনকে আমরা পুনরায় লিখতে পারি যে এটা সমান হচ্ছে ইন্টিগ্রাল, এবং আমরা প্রথমে c2 নিয়ে কাজ করি। তো এটা b থেকে a সীমাতে একটি সমাকলন। তা আমরা b তে শুরু করে a তে যাব, অর্থাৎ আমরা y এর একটি উচ্চ মান থেকে নিম্ন মানের দিকে যাচ্ছি। তো b থেকে a তে এই q এর সমাকলন। তো এই ধূসর রঙে এটা লেখা যে q অফ, আমরা জানি যে x এর বদলে আমরা এখানে সবকিছুই y দিয়ে করতে যাচ্ছি। তো এই বক্ররেখা বরাবর x সমান হচ্ছে x2 অফ y। তাহলে q অফ x2 অফ y কমা y, এবং আমি বোধহয় এখানে বেশি রং ব্যবহার করছি, তো আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো। তো dy, আর এটা কিন্তু এই রৈখিক সমাকলনের একটি অংশ। তো এটা ঠিক এই বাঁ দিকের বক্ররেখার উপর, এবং এর সাথে আমরা যোগ করব
আরেকটি রৈখিক সমাকলন, বা এটাকে আসলে তুমি একটি সাধারণ সমাকলনও বলতে পারো। তো এখানে এই y সমান a থেকে y সমান b পর্যন্ত, এবং এখানে অবশ্যই এই q অফ x এর স্থলে এখানে x2 না হয়ে এখানে x1 অফ y হবে। তো এটার সমান হচ্ছে এই বক্রপথ বা অপর ফাংশনটি। তাহলে x1 অফ y, y dy। এবং এবার আমরা ঠিক আগের ভিডিওর কাজগুলোই আবার করতে পারবো, কিন্তু আমাদের এখানে এখানে আমাদের নিচে রয়েছে একটি বড় সংখ্যা যেটা সুন্দর দেখায় না। তাহলে আমরা এদের উপর নিচে এখানে পরিবর্তন করে ফেলতে পারি। তো তুমি যদি এটা পরিবর্তন করো, অর্থাৎ এই এটাকে আর বিটাকে এখানে পরিবর্তন করো, তাহলে এটা হয়ে যাবে আমাদের প্রকৃত সমাকলনের ঋণাত্মক মান। তুমি যখন এভাবে সীমা পরিবর্তন করছো তখন আসলে এদের দিক পরিবর্তন করে ফেলছো। তো এই কাজ আমরা আগেও করেছি, তো আশা করি এটা খুব একটা অদ্ভুত লাগছে না। এখন যেহেতু আমাদের এই দুটো নির্দিষ্ট সমাকলনের সীমা একই, সেহেতু আমরা এদেরকে একটি নির্দিষ্ট সমাকলন রূপে লিখতে পারি। তাহলে এটা সমান হবে একটি সমাকলন a থেকে b পর্যন্ত, এবং আমি এটা আগে লিখব যেহেতু এটা ধনাত্মক, তো আমি লিখব যে q অফ x1 অফ y, y বিয়োগ এটা, তাই না? তো এখানে এটা বিয়োগ চিহ্ন রয়েছে, তো এটা হবে q অফ x2 অফ y, y dy। আচ্ছা, এটাকে একটি নিরপেক্ষ রঙে লেখা যাক। তো এটা dy, এবং এটার সাথে এই এত কিছুকে গুণ করা আছে। তো আমরা এই dy কে উভয় রাশিতে বন্টন করে দিচ্ছি। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক এই কাজগুলো আমরা আগের ভিডিওতে করেছিলাম। তো এটাকে আবার লেখা যায় যে একটি সমাকলন a থেকে b পর্যন্ত, যেখানে আমাদের এই সমাকলনের ভিতরে আছে q অফ x এবং y, যেখানে আমাদের ঊর্ধ্বসীমা হলো x সমান x1 অফ y, এবং আমাদের নিম্ন সীমা হলো x সমান x2 অফ y, তাই না? তো আমরা এই প্রথমে আমরা আমাদের সব x গুলোকে এটা দিয়ে প্রতিস্থাপন করব। তাহলে আমরা একটি রাশি পাবো যেটা হবে এটা, এবং তারপর আমরা এটা থেকে বিয়োগ করব এই x এর মান বসিয়ে। তো এটা এখানে বসালে আমরা এই দ্বিতীয় রাশিটি পাবো। তো এটা আমি আগের ভিডিওতেই বলেছি যে আমরা সাধারণত যেটা করি, এখানে আমরা তার বিপরীত দিকে যাচ্ছি। আমরা সাধারণত এটা নির্ণয় করি এবং তা থেকে আমরা এটা বের করি, কিন্তু এবার আমরা এখন উল্টো পথে করছি। এটুকুই যা পার্থক্য, এবং এই পুরোটার সাথে গুণ আছে dy। তো ঠিক যেমনটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে, আচ্ছা এটা আমি কমলা রঙে করি। তো এখানে এই রাশিটি আমি আসলে এই dy কে একটু দূরে লিখতে যাচ্ছি যাতে এগুলো সব খুব চাপাচাপি না করে থাকে। তাহলে dy কে আমি বাইরে আনা যাক, এবং তারপরে আমরা এই পুরো রাশিটিকে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এটা সমান হচ্ছে একটি ইন্টিগ্রাল, যেখানে x এর মান, আচ্ছা আমি আবার আমি আগের রংটি ব্যবহার করি। তো এটা হবে x2 অফ y থেকে x1 অফ y পর্যন্ত, এবং এখানে হবে পার্শিয়াল ডেরিভেটিভ। তো এটা হবে q এর পার্শিয়াল ডেরিভেটিভ x এর সাপেক্ষে গুণ dx। এখন আমি এই অংশটা খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে চাই। তো এটা আমার মনে হয়েছে যে কিছুটা জটিল, অন্ততপক্ষে আমার কাছে মনে হয়েছে। তো তুমি যদি এমন কোনো সমাকলন দেখো তাহলে এটা বুঝবে যে এটা হচ্ছে একটি ডাবল ইন্টিগ্রালের ভিতরের জিনিস, এবং এটাও আসলে তাই। এই বাইরের অংশটি হলো যেটা আমরা আগে দেখেছি যে a থেকে b পর্যন্ত এর সমাকলন dy এর সাপেক্ষে। এখন এমন ডাবল ইন্টিগ্রাল দেখলে তুমি যেটা করবে যে তুমি এটার ইন্টিগ্রাল নিবে x এর সাপেক্ষে। তো x এর সাপেক্ষে এই q এর পার্শিয়াল ডেরিভেটিভের ইন্টিগ্রাল হলো q অফ x এবং y। এবং যেহেতু এটা আমাদের একটি নির্দিষ্ট সমাকলন, তো প্রথমে তোমাকে এটা x1 অফ y এর মান বের করতে হবে, এবং তা থেকে এই ফাংশন x2 অফ y এর মান বিয়োগ করতে হবে। তো এটাই আমরা করেছিলাম। তো আশা করি এটা তোমার পছন্দ হবে, এবং এরপর আমরা আমাদের ফলাফল পাবো যা কিনা আমাদের আগের ফলের সাথে অবশ্যই মিলবে। তো এই ডাবল ইন্টিগ্রাল আসলে কিসের প্রতিনিধিত্ব করে? এর মানে আসলে, আচ্ছা ধরো যদি তোমার এমন কোনো ডাবল ইন্টিগ্রালের মান বের করতে হয়, ধরো তুমি যদি একটি ফাংশন কল্পনা করো, তো এটা ত্রিমাত্রিকভাবে আঁকা যাক। এটা আসলে আমরা এই আগের ভিডিওতে যা করেছিলাম তাই একই জিনিস করছি। তো এটা যদি আমাদের x অক্ষ হয় আর এটা y অক্ষ আর এটা z অক্ষ হয়, তাহলে এই xy এর একটি ফাংশন দ্বারা তুমি হয়তো এই xy তলে কোনো একটি ফাংশন কল্পনা করবে। তো এটা একটি ক্ষেত্র, এবং তাহলে আমরা একে এই x এর সাপেক্ষে q এর পার্শিয়াল ডেরিভেটিভ বলতে পারি।
এখন আমরা এই ডাবল ইন্টিগ্রালের এই অঞ্চলকে সংজ্ঞায়িত করছি এবং তুমি এই dx গুণ dy কে এটাকে ক্ষুদ্র একটি ডিফারেনশিয়াল ক্ষেত্র হিসেবে কল্পনা করতে পারো। তাহলে যেই অঞ্চলটি আমাদের এই বিবেচনায় রয়েছে এটা y একদম নিচ থেকে x2 অফ y পর্যন্ত যায়। তো যেটা একটি বক্ররেখা যেটা দেখতে অনেকটা এরকম এবং এটা নিচের y। একে যদি আমরা দ্বিমাত্রিকভাবে আঁকি তবে এটা হবে এই নিম্ন y এর বক্ররেখা এবং ঊর্ধ্ব y এর বক্ররেখা হলো x1 অফ y। তাহলে এই ঊর্ধ্ব y এর বক্ররেখা দেখতে অনেকটা এমন হবে, এই বক্ররেখাটা তাহলে এরকম হবে। তাহলে x এই নিম্ন y বক্ররেখা থেকে ঊর্ধ্ব y বক্ররেখা পর্যন্ত পরিবর্তিত হয়, তাই না? তো ঠিক এটাই আমরা এখানে করেছি এবং y a থেকে b তে পরিবর্তিত হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ফাংশনের এই অঞ্চল জুড়ে ডাবল ইন্টিগ্রাল করা যাবে। তাহলে এটা অবশ্যই একটি আয়তন নির্দেশ করে। তো এটা যদি ছাদ হয় তবে এই সীমা অবশ্যই একটি দেয়াল বোঝায়। তো এটা একটি ঘরের আয়তন এবং আমি আসলেই জানি না যে এটা দেখতে কেমন হবে, কিন্তু তুমি অনেকটা এরকম কল্পনা করে নিতে পারো। এটা হবে এর আয়তন, তাহলে এটাই আমরা নিচ্ছি। এটা আমাদের আগের ফলাফলের সাথে মিলে যায় এবং এটা বেশ কাছাকাছি একটা ব্যাপার। তো হঠাৎ করেই এই ভেক্টর কিউ অফ এক্স ওয়াই আমি আগের বারের মতো এবার এটা আঁকিনি। তো কিউ অফ এক্স ওয়াই এর কেবলমাত্র যে বরাবর উপাংশ আছে এবং আমাকে যদি এই ভেক্টর ক্ষেত্র আঁকতে হয় তবে ভেক্টর কেবল উপর নিচেই আঁকা যায়, তবে তার কোনো আনুভূমিক উপাংশ থাকবে না। কিন্তু আমরা দেখেছি যে যখন আমরা এমন কোনো ভেক্টর ক্ষেত্র নিয়ে কাজ করব তখন এমন বদ্ধ পথ বরাবর এই রৈখিক সমাকলন নিব। তো আমি এটা এখানে আবার লিখছি যে তুমি কিউ ডট ডিআর এর রৈখিক সমাকলন এই বদ্ধ পথ বরাবর নিচ্ছ, যা কিনা আবার এই বদ্ধ পথ বরাবর কিউ অফ এক্স ওয়াই ডিওয়াই এর রৈখিক সমাকলনের সমান। তো আমরা একটু আগেই এটা বের করেছি যে এটা এই পুরো ক্ষেত্র থেকে প্রাপ্ত ডাবল ইন্টিগ্রালের সমান। এটাই হলো সেই ক্ষেত্র, তাই না? তো ঠিক এই কাজটাই আমরা এখানে করেছি। আমি যদি তোমাকে কোনো একটি ক্ষেত্র দেই তাহলে তোমাকে তা সংজ্ঞায়িত করতে হবে। ধরো এটা এই ফাংশন থেকে এই ফাংশনে যাচ্ছে, অর্থাৎ y a থেকে b তে যাচ্ছে। এবং যদি তোমার এই ব্যাপারগুলো ধরতে একটু কষ্ট হয় তবে এই ডাবল ইন্টিগ্রালের ভিডিওগুলো আবার একটু দেখে নিতে পারো। তাহলে আমরা x এর সাপেক্ষে q এর পার্শিয়াল ডেরিভেটিভের ডাবল ইন্টিগ্রাল করছি এবং তুমি চাইলে এটা dx গুণ dy লিখতে পারো অথবা তুমি এর বদলে dA ও লিখতে পারো। ক্ষেত্রফলের ডিফারেনশিয়ালকে আমরা dA দ্বারা প্রকাশ করতে পারি, যা কিনা এই dx গুণ dy এর মতো একই জিনিস। এবং একে যদি আমরা এই আগের ভিডিওর সাথে এক করি তাহলে এটা অনেকটা এই সব জোড়া লাগানোর মতো একটি ব্যাপার। আগের ভিডিওর ফলাফল ছিল এটা। তো যদি আমার কাছে একটি ফাংশন থাকে যা পুরোপুরি x দ্বারা সংজ্ঞায়িত তবে আমরা এখানে এটা পেতাম এবং আমরা এই ফলাফল পেতাম। আমি এই দুটোকে আমার বোর্ডের পরিষ্কার একটি জায়গায় কপি এবং পেস্ট করে দিচ্ছি। এবার আমরা উপসংহারে আসতে পারি এবং তার আগে আমি এটাও কপি এবং পেস্ট করছি। এটা আমরা পেয়েছিলাম আগের ভিডিওতে এবং এটা পেলাম আমরা এই ভিডিওতে। আমি এদের কপি এবং পেস্ট করে রাখছি। তো তুমি বোধহয় ইতিমধ্যে এটা ধারণা করতে পারছো যে আমরা কোন দিকে আগাচ্ছি। আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো এটা হলো আমাদের এই ভিডিওর ফলাফল। এখন যে কোনো একটি ভেক্টর ক্ষেত্রের কথা কল্পনা করো যা কিনা এটা সংজ্ঞায়িত হয়েছে। আচ্ছা, আমি এটা গোলাপি রঙে লিখছি। তো ধরা যাক যে f একটি ভেক্টর ক্ষেত্র যেটা এই xy তলে সংজ্ঞায়িত এবং f সমান হচ্ছে p of xyi যোগ q of xyj। তো তুমি হয়তো প্রায় বুঝেই ফেলেছো যে এই f আমাদের এই ভেক্টর ক্ষেত্রদ্বয় p ও q এর সমষ্টি। এটা আমরা আগের দুটো ভিডিওতে করেছি। তো q ছিল এই ভিডিওতে এবং p তার আগেরটায় বের করা হয়েছে। কিন্তু এটা আসলে যে কোনো ভেক্টর ক্ষেত্র। তো আমরা এই ভেক্টর ক্ষেত্রকে, দুঃখিত, এই ভেক্টর ক্ষেত্রের রৈখিক সমাকলন বের করতে চাই যে কোনো একটি পথ বরাবর। তো এটা হতে পারে সেটাই যা আমরা আগেই করেছি, যদিও এটা ছিল অনির্দিষ্টভাবে ধরে নেওয়া। তো এটা আসলেই অনির্দিষ্ট যে কোনো পথ। তাহলে এখানে একটি অনির্দিষ্ট পথ আঁকা যাক। তো ধরা যাক এটা হচ্ছে আমার ধরে নেওয়া পথ, আমার বক্ররেখা, এবং ধরা যাক যে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে ঠিক এটার মতো। এবং আমি জানতে চাই যে এর রৈখিক সমাকলন অর্থাৎ f ডট dr এর বদ্ধ রৈখিক সমাকলন কত হবে। এবং এই একই জিনিস আমরা বহুবার দেখেছি যে dr সমান হলো dxi যোগ dy গুণ j। তাহলে এই রৈখিক সমাকলনকে এভাবে লেখা যায় যে এটা এই পথ c বরাবর রৈখিক সমাকলনের সমান। f ডট dr হবে এই পদ গুণ dx। তাহলে এটা হবে p of xy গুণ dx যোগ এইটা অর্থাৎ q of xy
গুণ ডিওয়াই। এবং এই পুরো জিনিসটা এটা কিন্তু শেষ পর্যন্ত এভাবে লেখা যায় যে একটি রৈখিক সমাকলন পি অফ এক্স ওয়াই গুণ ডিএক্স যোগ একটি রৈখিক সমাকলন কিউ অফ এক্স ওয়াই গুণ ডিওয়াই। এখন এগুলো তাহলে কি, এটা আমরা আগের ভিডিওতে বের করেছি এবং এটা এই ভিডিওতে বের করলাম। এখানে এটা একদম পুরোপুরি এটার সাথে মিলা যায়। তাহলে এটা এই ক্ষেত্র জুড়ে করা ডাবল ইন্টিগ্রালের সমান। এবং এখানে নেগেটিভ পি এর পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে গুণ ডিওয়াই গুণ ডিএক্স না বলে আমরা এটা বলতে পারি যে এই ডিফারেনশিয়াল ক্ষেত্র জুড়ে, তো ডিএ, এবং তারপর যোগ এইটা। আর এই জিনিসটা হলো ঠিক যেটা আমরা এইমাত্র প্রমাণ করলাম। তো এটা এখানে থাক, আমি এখানে নতুন করে হলুদ রঙে লিখছি। তো এখানে হবে ডাবল ইন্টিগ্রাল এই ক্ষেত্র আর জুড়ে গুণ কিউ এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে গুণ ডিএ, যাকে তুমি ডিএক্স গুণ ডিওয়াই বা ডিওয়াই গুণ ডিএক্স যা খুশি বলতে পারো। এই ক্রমটা আসলে এখানে জরুরি না। তো এটা হলো এই ক্ষেত্রফলের ডিফারেনশিয়াল। এবং এখন আমরা এই দুটো সমাকলনকে যোগ করতে পারি। তাহলে আমরা কি পাই? তাহলে এটা সমান, এটা অনেকটাই আমাদের সেই বিশাল উপসংহার। তো এখানে আমি ম্যাজেন্ডা রং ব্যবহার করব। তো এই এলাকা জুড়ে ডাবল ইন্টিগ্রাল, এবং আমি আগে এটা লিখবো কারণ এটা পজিটিভ এবং এটা নেগেটিভ। তো কিউ এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে বিয়োগ পি এর পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে গুণ ডিএ অথবা এই ক্ষেত্রফলের ডিফারেনশিয়াল। এটা এবার এখানে লেখা যাক। তো এই বদ্ধপথে এফ ডট ডিআর এর রৈখিক সমাকলন সমান হবে এই রাশির ডাবল ইন্টিগ্রাল। এবং মনে করে দেখো যে এই ফাংশনটা এক্স অক্ষের সাথে বা আই বরাবর ছিল এবং তার পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে করতে হবে। আবার যে ফাংশনটা ওয়াই অক্ষের সাথে ছিল তার বেলায় আমরা এক্স অক্ষের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। এবং প্রথমটার মান নেগেটিভ হবে। তো মনে রাখার জন্য এই কথাগুলো খেয়াল রাখবে। এবং এখানে এই ফলাফলটি হলো, আমার হয়তো এটা সবুজ রঙে লেখা উচিত কারণ এটা হলো গ্রিনস থিওরেম বা গ্রিনের উপপাদ্য। এবং এটা এমন একটি ভেক্টর ক্ষেত্রের রৈখিক সমাকলনের সাথে এই ক্ষেত্রের ডাবল ইন্টিগ্রালের সম্পর্ক স্থাপন করে, যার কিনা এই পার্শিয়াল ডেরিভেটিভ আছে। এবং এটা অনেকটা সাইড নোট হিসেবে বলতে পারো যে আমরা বেশ কিছু ভিডিও আগে দেখেছিলাম যে এফ যদি কনজারভেটিভ হয় বা সংরক্ষিত হয়, তো এফ যদি কনজারভেটিভ হয় অর্থাৎ এটা কোনো ফাংশনের গ্রেডিয়েন্ট হয়, তাহলে এটা পথ নিরপেক্ষ এবং যার ফলে কোনো বদ্ধপথে এদের রৈখিক সমাকলনের মানটা 0 হবে। তো এই সূত্র এখানেও প্রযোজ্য। তাহলে এখান থেকে আমরা জানতে পারি যে এফ যদি কনজারভেটিভ হয় তবে এখানে এই রাশিটির মান 0 হবে। এবং একমাত্র এভাবেই তুমি এই পুরো সমাকলনের মানকে জোর করে এটা 0 বানাতে পারো। তো একদম যে কোনো অঞ্চলের ক্ষেত্রেই। এবং আমি জানি যে তোমার মাথায় এমন পরিস্থিতি চিন্তা আসছে যখন তারা একে অপরকে নাকচ করে দেবে, কিন্তু আসলে এটা সত্যি যে কোনো অঞ্চলের বেলায়, অর্থাৎ এই দুটো পদ এটা 0 হবে। তাহলে তুমি বলতে পারো যে এই কিউ এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে বিয়োগ পি এর পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে এর পার্শিয়াল এটা হলো 0, অর্থাৎ এই দুটো রাশি পরস্পর সমান। এটাকে তুমি গ্রিনের উপপাদ্যের অনুসিদ্ধান্ত বলতে পারো। তো এটা একদম সহজে এটা বোঝা যায়, তুমি নিজেই হয়তো এটা পারতে। তাহলে এই কিউ এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে সমান হচ্ছে পি এর পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে। এবং যখন তুমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে পড়বে তখন তুমি এর অনেক ব্যবহার দেখবে। আমি খুব গভীরে যাব না, কিন্তু রৈখিক সমাকলনে আমরা যাদেরকে দেখি তারা যদি কনজারভেটিভ হয় তাহলে তারা এক্সাক্ট সমীকরণ গঠন করে। কিন্তু অত গভীরে আমরা যাব না। কিন্তু তুমি যদি ইতিমধ্যেই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাক্ট সমীকরণ পড়ে থাকো তবে নিশ্চয়ই এরকম দেখে থাকবে। তো এটা একটি বেশ সুবিধাজনক সূত্র এবং এটা ব্যবহার করে চলো আমরা এর পরের ভিডিওতে কিছু উদাহরণ করব।